আমি বলছি দেশ সম্বন্ধে হিসেবে আমার কাজ হলো কি বলতে কথা বলছি একদম মুখ সামনে কথা বলবা আপনি সামনে সিভিল মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না ফালতু কথা বলবা আপনি কথা বলবেন দেশ তুমি কে এখানে তুমি কে তুমি কে তুমি কে এখানে তুমি সীমান্তে তুমি কে এখানে এখানে দেশের কথা বলবে বিজেপি কথা স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিব এটা আমরা বিচার নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। জিলাজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। এই ধরনের লোকের গায়ে আমাদের ছাত্র দলকে হাত দিয়ে হাত নষ্ট করার মানসিকতা ছাত্র দলের কারণে। যখন আমার উপর হামলা হচ্ছে সাধারণ নাগরিকদের উপর, তখন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই চেয়ারে থাকার কোনো বৈধতা থাকে না। এই যে এক সপ্তাহ উনি এটা তদন্ত করতে বলছেন, কেন তদন্ত ভাই? আমি অন্যায় করছি, আমি যদি স্বীকার করি তদন্ত করার কি আছে এখানে? হ্যাঁ, তাহলে কি আমরা ভুয়া বলবো না? তারে জনসম্মুখে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া উচিত ছিল, তাকে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত ছিল। আমি এত কিছু জানার পরে আমি কেন তাকে আবার এক সপ্তাহের জন্য তদন্ত করবো? এটা এই আইনমন্ত্রী যদি আবার আগামী 48 ঘন্টার ভিতরে নতুন আইনে এই 10 জন খুনিদের বিচারে কার্যক্রমের কঠোর পদক্ষেপ না হয়, তাহলে এই আইনমন্ত্রীকে জেনে পাবেন এই বাংলাদেশের মানুষে বলতেছি, যাদের সন্তান হারাইছে, যারা আহত, যাদের সন্তান খুন হয়েছে, যাদের সন্তান দর্শন হয়েছে, আপনারা শুরু করবেন, পিছন দিয়ে আমরা আসবো। গণবিরোধী দিবেন বলে দিলাম, ডাইরেক্ট গণবিরোধী দিবেন বলে দিলাম। আমরা হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করব। এই বিচারহীনতার সংস্কৃতিতে আমরা জানি হাদি ভাইয়ের বিচার আস্তে আস্তে এটা ফেডেড হয়ে যাচ্ছে। আজকের যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় উনি ঘুমিয়ে আছেন, ওনাকে জাগতে হবে। মাত্র তো শুরু হইলো, এটার প্রতিবাদ কিন্তু চলতে থাকবে। আর এই প্রতিবাদ এমন জায়গায় আঘাত করবে, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। হ্যাঁ ভাই, ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী এমনি ভাই একটা বিপদের মধ্যে আছে, কারণ প্রশাসন তো ওনার হাতে, প্রশাসন ঠিক মতো কাজ করতে পারতেছে না। আমরা মিরপুরে কি দেখলাম, পুলিশকে দৌড়াইতেছে জনগণ, পুলিশ দৌড়াইতেছে, পুলিশ ভাগতেছে। দেখেন এই পুলিশের দৌড়ানি খাওয়াটা আমরা দেখছি কখন, শেখ হাসিনার আমলে, তাও আবার 3 ট্রাম উনি এই দেশে থাকার পর, 15 বছর রাজত্ব করার পর একদম শেষের দিকে ওনার পুলিশ দৌড়ানি খাইছে। এটা আমরা কিন্তু এই 36 দিনে দেখছি, তার মানে 15 বছর লাগছে দৌড়ানি খাইতে, এখানে 3 মাসের মধ্যেই পুলিশ দৌড়ানি খাইতেছে। যার জন্য আমি বলতেছি মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার মন্ত্রণালয়ের দিকে নজর দেন, বরাবরই নজর দেন। মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। যদি সরকার যত ভায়োলেন্স চায়, যদি তারা সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না। এটা 2024 সালের গণঅভ্যুত্থান আমরা দেখে দিয়েছি। একদম ভিডিও শুরুতেই যে আপনারা দেখেছেন যে বিএসএফ এর লোকদেরকে আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডের যেই সৈনিকেরা রয়েছে এমন একটা হুঙ্কার দিয়েছে বলতে পারেন আপনারা যে বিএসএফ এর একদম ঘুম হারাম করে দিয়েছে। দর্শক, একদম ভিডিও শুরুতে আপনারা দেখেছেন, তাই না? আজকে সীমান্তে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, বিএসএফ এর লোকেরা রশি টানিয়ে ওখানে খুঁটি গাড়তে চেয়েছিল এবং সেখানে ওই বিএসএফ এর পক্ষ নিয়ে একজন লোক আসে এবং খুঁটি গাড়ার চেষ্টা করে। এদিক থেকে বাংলাদেশের বিজেপি তিনি এমন একটা হুঙ্কার দিয়েছে, দর্শক, এক কথায় বলতে গেলে বিএসএফ এর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। দর্শক, আসুন আজকের এই এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, কেননা আজকে সারাদিন এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয় এবং যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, এই শুক্রবারের দিনেই হাদিকে হত্যা করা হয়েছিল, আবার এই শুক্রবারের দিনেই যেন নাসিরউদ্দিন পাটোয়ারিকেও ওই হত্যার জন্যই হয়তো পরিকল্পনা করা হয়েছিল। যেটার প্রমাণ মিলেছে, আমরা দেখতে পেরেছি পকেট থেকে কিন্তু একটা পিস্তল বের করেছিল। দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ের উপরে হামলা, তার গায়ের উপরে ডিম নিক্ষেপ করা এবং তাকে হত্যার জন্য পরিকল্পনা করা, এ নিয়ে নতুন করে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এজন্য কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি আমাদের বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে সালাউদ্দিন আহমেদ, ওনাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় কিছু কথা বলেছে। আর একটা বিষয়, এই যে গত কয়েকদিন যাবৎ রামিসা হত্যার বিষয়টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে, রামিসার খুনিরা ধরা পড়েছে, ধরা পড়ার পরে সাধারণ জনতা এবং অধিকাংশ মানুষ যখন চাচ্ছিল যে প্রকাশ্যে এমন একটা শাস্তি দেওয়া হোক, যেই শাস্তি দেখে যেন কোনো মানুষ অপরাধ করার সাহস শক্তি না পায়, অপরাধ করার সাহস এবং শক্তি যেন কোনো মানুষ না পায়, ধর্ষণ করার সাহস যেন কোনো মানুষ না পায়। ছোট্ট ছোট্ট কোমলমত্রী
শিশুদেরকে যেন ধর্ষণ করার সাহস না পায়। দর্শক, ঠিক এই কথার প্রেক্ষিতে বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি বলেছে যে মধ্যযুগী কায়দায় কোনো বিচার করা আসলে সম্ভব না, সংবিধানে আছে, সেহেতু এখন আধুনিক যুগ এসেছে, সেই তুলনায় আমরা তদন্ত করে তারপরে এর বিচার করব। এখন এই বিষয়টি নিয়েও কিন্তু ভাই সাধারণ জনগণ এবং বিশ্লেষকরা বসে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে এখন নতুন মোড় নিয়েছে যে যেই খুনি নিজে স্বীকার করেছে যে রামিসাকে তারা ধর্ষণ করে তারপরে হত্যা করেছে, স্বীকারোক্তি দেওয়ার পরে সবকিছু খোলাসা হওয়ার পরেও কেন 1 সপ্তাহ সময় চাইল? দর্শক, তাহলে কি 1 সপ্তাহ সময়ের ভিতরে তাকে যে কোনোভাবে খালাস করে দেওয়া যায় বা তাকে মুক্ত করে দেওয়া যায়, এরকম কি পরিকল্পনা চলছে? দর্শক, এ নিয়েও কিন্তু এখন নানান মহলে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। কেননা বিগত দিনে আসিয়া সহ যতগুলো শিশু ধর্ষণ হয়েছে এবং হত্যা হয়েছে সেগুলোর বিচার আজ পর্যন্ত বাংলার জমিনে দেখতে পায়নি কেউ। অর্থাৎ সরাসরি যেই আসামিরা রয়েছে, যে খুনিগুলা রয়েছে, যারা শিশুদেরকে ধর্ষণ করেছে বা তাদের শেষ করে দিয়েছে, তাদের ফাঁসি বা তাদের কঠোর বিচার বা কঠোর শাস্তি এরকম কিছু আজ পর্যন্ত বাংলাদেশে ঘটেনি। এখন এ নিয়ে সংশয় রয়েছে। যেমন ওই যাকে ধর্ষণ করা হলো সেই মেয়েটির বাবা কিন্তু একটা কথা বলেছিল, আপনারা হয়তো প্রথমেই সেটা শুনেছেন, সেটা ভাইরাল হয়েছিল যে আমি বিচার চাই না, আমি বিচার চেয়ে কি করব, কারণ আমি রামিসের বাবা, আমি বিচার চাইবো কিন্তু বিচার হবে না, এই বাংলাদেশে সেটা সম্ভব না। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলেছিল। পরবর্তীতে তার বাড়িতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো অনেকেই যায় এবং তাকে আশ্বাস দেওয়া হয় বিচারে। এখন সাধারণ জনতার দাবি সবকিছু যখন খোলাসা হয়ে গিয়েছে, খুনি নিজেই স্বীকার করে নিয়েছে সে খুন করেছে, একটা ছোট্ট কোমলমতি শিশুকে ধর্ষণের পরে আলাদা আলাদা টুকরো টুকরো করেছে, সবকিছু প্রকাশ্যে আসার পরেও কেন 1 সপ্তাহ সময় নিতে হবে বা সময় নিতে হবে, আদালতের কাছে কেন সময় নিতে হবে, এটা আসলে বুঝে আসে না। দর্শক, যাই হোক, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো এবং কি বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল এবং কি বলতে পারেন যে ছাত্র দল, আগে ছিল হলো ছাত্রলীগ আর এখন হয়েছে ছাত্র দল, এই ছাত্র দল এবং এনসিপি নেতাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, যেটাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে আজকে সারাদিন সরগরম ছিল। অবশেষে এনসিপির নেতাকর্মীরা রুখে দাঁড়াচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে। আর একটা ছাত্র দলের হয়তো উনি একটা বড় নেতা, উনি কিন্তু একটা কথা বলেছে যে জিলহজ মাসে শয়তানকে মানুষ পাথর মারে, কিন্তু শয়তানকে কেন ডিম মারা হলো? অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মেরেছে, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি হলো শয়তান এবং তাকে পাথর মারা দরকার ছিল, তাকে ডিম মারলো কেন? এখন অনেকেই কিন্তু ভাই নেটিজেনরা বলা শুরু করে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি শয়তান হয় তাহলে কি আপনি ফেরেশতা? তাহলে কি আপনি ফেরেশতার রূপ ধারণ করেছেন? দর্শক, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো। বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনলে আপনারা চমকে উঠবেন যে দেশের পরিস্থিতি বর্তমান কোন দিকে যাচ্ছে। তো চলুন তাহলে কথা কেন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সেই শুক্রবার, এমনি একটা শুক্রবারে আমরা আমাদের হাদিকে হারাইছিলাম। জুম্মার নামাজ পড়া বাইর হওয়ার কিছুক্ষণ পরই তাকে গুলি করা হয়। আজও কিন্তু শুক্রবার, আজও নামাজ পড়া নাসিরউদ্দিন পাটোয়ারি বের হওয়ার পর তার উপরে আক্রমণ, মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ, মেরে ফেলতে চাইছিল, কারণ ওখানে ক্লিয়ারলি দেখা গেছে একটা ছেলে পকেট থেকে অস্ত্র বাই করছে, আরেকটি ছেলে থাবা দিয়া তার হাত ধইরা ফেলছে। ভাই, হাত ধইরা ফেলছে। যদি হাতটা না ধরতো এ তো গুলি করতো। কে এই ছেলে, কোন দল করে, এটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার ওর কাছে ওই মাল কিভাবে গেল। এই মাল দিয়ে নিশ্চয়ই সে এর আগেও পৃথিবী থেকে অনেককে বিদায় করছে, নাহলে ওপেন ওইভাবে বাই করতে পারে না। তারা যদি না ঠেকাইতো আজকে কিন্তু সে নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেয়ে ফেলতো। হ্যাঁ ভাই, পৃথিবী থেকে বিদায় করে দিত। আচ্ছা ধরেন মেরে ফেলছেন, মেরে ফেলার পর আজকে কি অবস্থা হইতো বলেন তো একটু? সামলাইতে পারতেন? পারতেন না। পুরো শহরে আগুনের বৃষ্টি হইতো, এই ঢাকা শহরে আগুনের বৃষ্টি হইতো, পুরো দেশে ভূমিকম্প হইতো যদি তাকে আজকে মেরে ফেলা হইতো। উপরওয়ালা তার হায়াত রাখছে, বেঁচে গেছে। আক্রমণটা কোথায় হইলো? আমাদের আইনমন্ত্রীর দেশে, ঝিনাইদহ আইনমন্ত্রীর দেশে এই আক্রমণটা হইছে। আপনি ভাবতে পারেন, আইনমন্ত্রী নিজের এলাকায়
এত সন্ত্রাসী কাদের হাতে এই অস্ত্র আইনমন্ত্রী কি জানে না? না জানা তো কোনো কথা না। কারণ কি জানেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই উনার হাতের মধ্যে। কেন হাতের মধ্যে বললাম? আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল এই ইউনূস সরকারের। ওই টাইমে ওনার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কাগজপত্র গেছিল ওইটা কিন্তু উনি মেনে নেয় নাই। উনি নিজের মুখে বলছে যে ওই কাগজপত্র আমি মেনে নেই নাই, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ মাইনা নেই নাই। তার মানে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। কখন? যখন নির্বাচনটা আসছে, উনি আবার নির্বাচনে দাঁড়াইছে, ওই কথাগুলো বইলা নির্বাচনে আওয়ামী লীগের ভোটটা নিছে। তার মানে আওয়ামী লীগ ওনার হাতের মধ্যেই তো, আবার বিএনপির ভোটও পাইছে, যার জন্য বিপুল ভোটে পাস করছে। পাস কইরাই কিন্তু আবার চোখ উল্টায় ফেলাইছে। কারণ এই সংসদের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আবার আইন পাশ করার জন্য ওই আদালতে পাঠাইছে, মহামান্য আদালতের কাছে নথিপত্র পাঠাইছে। এবার চিন্তা করেন, ওনারা কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগকে মাইনা নিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ হইতে দেবে না, নির্বাচনের পরে আবার বলল নিষিদ্ধ। তার মানে এমনও তো হইতে পারে যে আওয়ামী লীগকে বুকে টাইনা আবার নিষিদ্ধ করে দিয়েছেন ওই আওয়ামী লীগের পোলাপান না তো এরা, আপনাকে বদনাম করার জন্য। আপনার এলাকায় তো গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই প্রত্যেক শুক্রবারে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে নামাজ পড়ে, কিন্তু এভাবে আর যাওয়া ঠিক হবে না। আজকে তো বাইচা গেলেন, আজকে তো কোনো মতো বাইচা গেলেন, হায়াত আছে বলে বাইচা গেছেন। আপনাদের তিনজনের মাথা ফাটাইছে, অনেককে আহত করছে, ডিম মারছে, হকি স্টিক দিয়া বাড়ি মারছে, সব কিছুর ভিডিও আছে। এই সব কিছুর ভিডিও দেখা দেখা এই আসামিগুলাকে ধরা উচিত হবে না? সরকারের ধরা উচিত। যদি না ধরেন এটা অনেক বড় একটা কেলেঙ্কারি হবে। মাত্র তো শুরু হলো, এটার প্রতিবাদ কিন্তু চলতে থাকবে। আর এই প্রতিবাদ এমন জায়গায় আঘাত করবে, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। হ্যাঁ ভাই, ওই চেয়ারের মধ্যে আঘাত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী এমনি ভাই একটা বিপদের মধ্যে আছে, কারণ প্রশাসন তো ওনার হাতে। প্রশাসন ঠিক মতো তো কাজ করতে পারতেছে না। আমরা মিরপুরে কি দেখলাম? পুলিশকে দৌড়াইতেছে জনগণ, পুলিশ দৌড়াইতেছে, পুলিশ ভাগতেছে। দেখেন, এই পুলিশের দৌড়ানি খাওয়াটা আমরা দেখছি কখন? শেখ হাসিনার আমলে, তাও আবার 3 ট্রাম উনি এই দেশে থাকার পর, 15 বছর রাজত্ব করার পর একদম শেষের দিকে ওনার পুলিশ দৌড়ানি খাইছে। এটা আমরা কিন্তু এই 36 দিনে দেখছি। তার মানে 15 বছর লাগছে দৌড়ানি খাইতে, এখানে 3 মাসের মধ্যেই পুলিশ দৌড়ানি খাইতেছে। যার জন্য আমি বলতেছি, মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আপনার মন্ত্রণালয়ের দিকে নজর দেন, কড়াকড়ি নজর দেন। অন্যান্য মন্ত্রণালয় কি হচ্ছে না হচ্ছে সেই সব মন্ত্রীদের দায়িত্ব, তাদের কাজ তাদেরকে করতে দেন। আপনি সবাই কাজ করতে যায় আপনার নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দিতে পারতেছেন না, নড়বড়ে হয়ে গেছে। তো দেখেন, রামি স্যার বাবা যে কথাটা বলছে যে আমি বিচার চাই না, এটা শুধু একটা কথা না ভাই, এটা ইরানের মিসাইলের চেয়েও কঠিন ভাবে আঘাত করছে তো সমাজের উপর। সমাজের মানুষকে বুঝাই দিছে এ দেশে কোনো বিচার নাই। যার জন্য চিটাগাঙ্গে দেখছেন না হোল নাইট কি তাণ্ডব চলছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ওইখানে ওই একই ঘটনা, একটি ছোট্ট বাচ্চার ঘটনা, ছোট্ট বাচ্চার, বয়সটার মুখে আনতে চাই না, ওইখানে ওই একই ঘটনা হয়েছে। ওইখানে জনগণ চাচ্ছে ওই আসামিকে আমাদের হাতে তুলে দাও, পুলিশ বলে যে না। আইনে তো সেটা বলে, ঠিকই কথা, আইন তো বলে না ভাই কাউকে তুলে দিবে আপনাকে মাইরা ফেলবে, এটা তো হইতে পারে না। যার জন্য পুলিশ 4টা ঘন্টা অবরোধ ছিল, পাবলিক তাদেরকে অবরোধ করে রাখছিল। তারপর একটা টাইমে আসামিকে নিয়ে থানায় যাইতে পারছে। অনেক গন্ডগোল হয়েছে। এই যে দেখেন, রামি স্যার যে হত্যাকারী, তাকে রিমান্ডে চাইছিল, 10 দিনের রিমান্ড চাইছিল। কেন আদালত দেয় নাই? নিশ্চয়ই তাকে বোঝানো হয়েছে, কেউ তারে বুঝাইছে এই বেটা তোরা যখন রিমান্ডে নিয়ে যাবো থানা, ওই থানার উপরে আক্রমণ হবে। হ্যাঁ ভাই, ওই সোহেল রানাকে যদি রিমান্ডে আনতো থানায়, ওই থানার উপরে আক্রমণ হইতো, তো ছিনিয়ে নিয়ে চলে যাইতো। এই অবস্থা দাঁড়ায় গেছে। কারণ কি জানেন, ওইখানকার মানুষের যন্ত্রণা কেউ বুঝতে পারতেছে না। দেখেন না, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, ওইখানেও তারা ভুয়া ভুয়া বলতেছে। কারণ কি জানেন, ওনারা কিন্তু লেটে গেছে, অনেক দেরিতে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীও গেছে, দেরিতে গেল ভাই। উনি ধৈর্য সহকারে ওর বাবার কথাগুলা শুনতেছিল। এবং খেয়াল করেন, ওইখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি বারবার উঠতে চাইতেছিল, উনি ওনাকে বসায় দিতেছিল। কে বসায় দিতেছিল? মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বসায় দিতেছিল। ভাই, সবকিছুর একটা প্রটোকল আছে তো, নিয়ম কানুন আছে তো। আপনি সম্মান দিবেন না? যেখানে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বৈশা কথা বলতেছে, আপনি কেন দাঁড়ায় যাইতেছেন? দাঁড়ায় যাওয়া মানে কি? আপনি প্রধানমন্ত্রীকে সম্মান দিচ্ছেন না, ইজ্জত দিতেছেন না। উনি বৈশা রয়েছে, আপনি দাঁড়ায় যাইতেছেন মানে চলেন যাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আপনি কেন বুঝেন না? চারিদিকে এই ক্যামেরা থাকে, সবকিছুই ধরা পড়ে। এই ক্যামেরা ভাই সত্যি কথা বলে, মানুষ মিথ্যা কথা বলতে পারে, ক্যামেরা মিথ্যা কথা বলে না। এই ক্যামেরা পার সেকেন্ডে 24 বার সত্যি কথা বলে। হ্যাঁ ভাই, 24 বার সত্যি কথা বলে, কারণ 24টা ফ্রেম যায় পার সেকেন্ডে, 24টা ফ্রেম যায় সিনেমাতে। আর এই যে আমরা দেখতেছি যেখানে, এখানে যায় পার সেকেন্ডে 25টা ফ্রেম। তার মানে কি 5 সেকেন্ডে 25 বার সত্যি কথা বলে। এটা সবসময় মাথা রাখবেন। এই যে আপনি উঠে যাইতেছেন, প্রধানমন্ত্রী আপনাকে বসাইতেছে, এই দৃশ্যগুলো এখন ভাইসা বেড়াইতেছে এই সোশ্যাল মিডিয়াতে। এই যে আপনি উঠে যাইতেছেন, প্রধানমন্ত্রী আপনাকে বসাইতেছে, এই দৃশ্যগুলো এখন ভাইসা বেড়াইতেছে এই সোশ্যাল মিডিয়াতে। এগুলো নিয়ে ট্রল হচ্ছে, হইতে থাকবে ভাই। এটা কেমনে থামাবেন? সোশ্যাল মিডিয়াকে কেমনে জব্দ করবেন? এটা একটা বিরোধী দল, মাইনা নিতে হবে, সমালোচনা হজম করতে হবে। অনেকে অনেক কথা বলবে, ওই কথার জবাব দিতে হবে ভালো কাজ কইরা দেখায়া। ওই কথার জবাব দিতে গিয়া ওই হকি স্টেক বা ওই অস্ত্র, ওই যে আক্রমণ, এরকম যদি করেন তাহলে তো দেশ চালানো কঠিন হয়ে যাবে। আগের যুগ নাই তো। আগে আমরা বলতাম না এই দেশের মাত্র ওই যে দস্তখত করা সহকারে সব মিলে মাত্র 20% শিক্ষিত।
শিক্ষিত লোক আছে। তার মানে আগে ওই পত্রিকার উপরে নির্ভর করতো যারা পড়তে পারতো, যারা শিক্ষিত, তারাই শুধু জানতো দেশের খবর, দেশের বাইরের খবর, আর ওই টেলিভিশনের পর্দার দিকে তাকায় থাকতো। কিন্তু এখন তো সেই যুগ না, এখন লেখাপড়া জানার দরকার নাই, আপনার হাতের মোবাইলে আপনাকে সব জানাই দিবে। যদি আপনি চীনের ভাষায় বলেন না, ওইটা বাংলা ভাষায় আপনাকে বুঝাই দিবে। যে যা করবেন, ভালো কাজ করেন আর অপকর্ম করেন, সব এই ইউটিউবে, এই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইতেছে। মানুষের পকেটে পকেটে প্রমাণ, তো পকেটে পকেটে প্রমাণ। কি করে বুঝবেন অতীতে কি কথা বলছেন আর এখন কি কথা বলেন? আপনারা না সবসময় বলতেন নির্বাচন আসলেই শান্তি আইসা করবে, যে কোনো প্রবলেম সামনে আসতো তখনই বলা হতো নির্বাচন না হলে এই প্রবলেম থাইকা যাবে, নির্বাচনই একমাত্র গণতন্ত্রের মুক্তির উপায়, শান্তির উপায়। সেই নির্বাচন তো হয়ে গেছে, কিন্তু প্রমাণ কি দেখাইতে পারতেছেন? ডক্টর ইউনূসের সরকারের চেয়েও তো এখন এই মুহূর্তে খারাপ অবস্থা, এটা তো বলাই যায়। আর এটা প্রমাণ পাওয়ার জন্য আমার কথার উপরে নির্ভর করার দরকার নাই। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা যান, কিছুক্ষণ সময় দেন, দিলেই বুঝতে পারবেন গত ইউনূস সরকারের চেয়ে এই সরকারের অবস্থা আরো নাজুক অবস্থা হয়ে গেছে। কেন এই অবস্থাটা হইলো? কারণ আপনারা জনগণের সাথে রিলেশনটা রাখতে পারতেছেন না, জনগণের মনের কথা বুঝতে পারতেছেন না। আপনারা প্রথমেই একটা বড় ভুল করে ফেলাইছেন, যে ভুলের মাধ্যমে জনগণকে দূরে সরাই দিয়েছেন। সেই ভুলটা কি? জুলাই সনদ। 69% মানুষ যে ভোটটা দিল, সেই গণভোটের অধিকারটা আপনারা যখনই ছিনিয়ে নিছেন, তখনই মানুষের মন থেকে দূরে সরে গেছেন। ভাই ব্রাদার, মানুষ গাছের থেকে পয়লা দাঁড়াইতে পারে, বিল্ডিং থেকে পয়লা দাঁড়াইতে পারে, এই নজর থেকে যদি পয়লা যায় আর উঠা দাঁড়াইতে পারে না। এই কথাটা মনে রাখতে হবে। আরো মনে রাখতে হবে কি জানেন? বিরোধী দলের কাজ সমালোচনা করা, যেখানেই ভুল পাবে সেখানেই সমালোচনা করবে। এই বিরোধী দলের মধ্যে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির কথাবার্তাগুলো একটু অন্যরকম শোনায়, যেরকমই শোনাক না কেন ওইটা মেনে নিতে হবে। ওই তো খোঁচাবেই, তাহলে আপনারাও খোঁচা দেন, খোঁচা তো দিচ্ছেনি। কত রকম গালাগালি, কত রকম অসভ্যতা, কত রকম মিম বানানো হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। সে কি মাইন্ড করছে? মাইন্ড করবে না, আরো করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই মাল টান নিয়ে উড়ে দিবেন পৃথিবী থেকে, তাইলে ভাই পৃথিবীটা তো অশান্তি হয়ে যাবে। আপনারা নিজেদের অশান্তি নিজেরা ডাইকে আইনেন না, ওই রাজনীতিতে যাইন না। ওই পুরনো রাজনীতি, আগের রাজনীতি, কেউ যদি আমার বিরুদ্ধে যায় তাকে সরাই দুমু, হ্যাঁ ভাই সরাই দুমু, এরকম রাজনীতি হয়তো এই দেশে। এই যে ছেলেটা আঁশ নিয়ে গুলি করতে গেছিল, এই ছেলেটাকে ধরেন, একে রিমাইন্ডে আনেন এবং একে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে কে তাকে পাঠাইছিল। নিশ্চয়ই কারো হুকুম ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে উড়াই দেওয়ার জন্য। নিশ্চয়ই হুকুম না থাকলে ওইভাবে সে পিস্তল বাইর করতে পারে না, তারা তো থামায় রাখতে পারতেছে না, গুলি করবেই। এই পর্যন্ত চলে গেছে। ওকে অ্যারেস্ট করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। যদি অ্যারেস্ট না করেন তাহলে দেশ আবার অশান্ত হয়ে উঠবে। প্রতিবাদ চলবেই, প্রতিবাদের ভাষা প্রতিবাদ করেন, হ্যাঁ মুখের ভাষায় প্রতিবাদ করেন, ভালো কাজ দিয়ে প্রমাণ করে দেন যে আপনারা ভুল, হ্যাঁ মানুষকে ভুল প্রমাণ করে দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রামেশার বাবার সামনে বসে ওয়াদা দিচ্ছে যে আমরা বিচার খুব দ্রুত গতিতে করব, কিন্তু বিচারটা কতদিন পরে? 7 দিন পরে। প্রশ্ন একটাই, তাহলে অপরাধী তো নিজেই তার দোষ স্বীকার করছে, এভিডেন্স আছে, তাহলে বিচারটা 7 দিন পরে যাবে কেন? আর যখন ঘোষণা দেওয়া হইল যে 7 দিন পরে বিচার হবে, তখন কেন সুশীলরা নীরব, শাহবাগীরা নীরব? এর মূল কারণটা যেটা আমরা বাইর করছি, এটা হলো অপরাধীর মুখে লম্বা দাড়ি নাই, অপরাধীর মাথায় টুপি নাই, অপরাধীর শরীরে পাঞ্জাবি নাই, যার কারণে শাহবাগে চিল্লাচিলি নাই, টকশুতে চিল্লাচিলি নাই। তো আমাদের দেশের এই যে নোংরা একটা পলিটিক্স, অপরাধীকে ঘৃণার চোখে না দেখে অপরাধীর পোশাককে ঘৃণার চোখে দেখা হয়। অপরাধীর শরীরে লম্বা পাঞ্জাবি আছে কিনা, টুপি আছে কিনা, দাড়ি আছে কিনা, এগুলাকে যখন প্রাধান্য দেওয়া হয় তখন আমাদের সমাজে অপরাধ বাড়তে থাকে। আর অপরাধীরা অপরাধ করার পরে যখন প্রশাসন তাকে ধরে অথবা তার নামে মামলা হয়, তখন অপরাধীরাও জানে যে কোনো না কোনোভাবে আমরা এখান থেকে জামিনে মুক্তি পাবো, কারণ অপরাধীর জন্য আইনজীবী আছে। এদেশে যারা দর্শন করে তাদের পক্ষেও আইনজীবী আছে, এদেশে যারা খুন করে তাদের পক্ষে আইনজীবী আছে। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা, আইনজীবীদের জন্য লজ্জা। আর না হয় আজ পর্যন্ত বাংলাদেশের 54 বছরের ভিতরে বলেন তো দেখি কোন বিচারটা প্রকাশ্য হয়েছে? জনগণ যখন দাবি করে যে আপনারা দর্শনকারীর বিচার প্রকাশ্যে করেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এটা বর্বরের যুগে আমরা ফিরে যেতে চাই না, কারণ আমরা আপডেট হয়েছি। আরে ভাই, আপনারা এতই আপডেট হয়েছেন যে সূর্য উদয় হলে একটা দর্শন হয়, সূর্য উদয় হলে মানুষ হত্যা হয়, মানুষ গুম হয়। আপনারা আপডেট হয়েছেন, এত আপডেট হয়েছেন যে দর্শন বন্ধ করতে পারেন না। এই আপনাদের এই কথাগুলির দ্বারা মানুষের ভিতরে রক্তকরণ হয়। আপনারা দর্শন বন্ধ করতে পারতেছেন না, আপনারা ব্যর্থ। আপনারা বলতেছেন মধ্যযুগে আপনারা ফিরে যাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা শরিয়া আইন চালু করেন, সারা বাংলাদেশে দর্শন বন্ধ হবে, সারা বাংলাদেশে হত্যা করা বন্ধ হয়ে যাবে। আপনারা শরিয়া আইন চালু করেন। আপনারা বলতেছেন এটা মধ্যযুগী, আমরা এত পিছনে কেন যাবো? আপনারা কত আপডেট হয়েছেন যে প্রতিদিন একটা করে দর্শন হয়, প্রতিদিন একটা করে খুন হয়। একটা কথা আমি আপনাদেরকে জানাইতে চাই, সেটা হলো আজকের পর থেকে যেখানেই দর্শন হবে, যেখানেই খুন করা হবে, সেখানেই প্রতিবাদ করবেন। প্রতিবাদ এমন হবে যে দর্শনকারী যেন ভবিষ্যতে দর্শন করার সাহসটুকু না পায়। এদেশে দর্শনকারীরা এত সাহস পায় কেন? সঠিক বিচার না হওয়ার কারণে। আল্লাহ আমাদের বুঝার সুযোগ করে দেখ। এই বাংলাদেশে যতদিন না পর্যন্ত শরিয়া আইন চালু না হবে, ততদিন পর্যন্ত দর্শন, গুম, হত্যা কোনো আইন দিয়ে আপনি দমন করতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি। কোরআনের আইন চালু করেন, ইনশাআল্লাহ
ধর্ষণ, গুম, হত্যা বন্ধ হয়ে যাবে। আর যদি এটাকে বর্বরতা বলে আপনারা বলেন যে আপনারা আপডেট হয়েছেন, তাহলে আপডেট বাংলাদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার মুখে জাস্ট থু, ওনাকে দেখলেই তো আমার মনে হয় যে নেশাখোর একটা, নিজেই মনে হয় একজন ধর্ষক। আদারওয়াইজ কিভাবে বলে বিচার কার্যক্রম যদি আমরা এখনো মধ্যযুগে নাই, মানুষ যেটা চাচ্ছে সেটা যদি করতে যায়, যদি এই লোকের উপরে অবিচার হয়ে যায়, মানে একজন ধর্ষক নিজের মুখে স্বীকার করছে এবং জনসম্মুখে, যেটা সবাই জানে, প্রমাণ, হাজারটা প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে এই কথা বলে। আর প্রতিবেদন জমা দিতে কি কারণে 1 সপ্তাহ লাগবে, আমি তো এটাই বুঝি না। 1 সপ্তাহ কি কারণে লাগবে? যে জিনিসটা পুরো বাংলাদেশ হচ্ছে এই মুহূর্তে তোলপাড়, সেখানে কিভাবে এই কথাটা বলে যে প্রতিবেদন জমা দিতে 1 সপ্তাহ লাগবে? কেন? সামনে ঈদের ছুটি আছে, আমরা ঈদের ছুটিতে চলে যাব, আমরা সবাই এগুলো ভুলে যাব। পরে আর এই একই ঘটনার পর পর আরো কয়েকটা শিশু ধর্ষণ হয়েছে। মানে হোয়াট ইজ, ওনার মাথায় মানে ওই লোককে ধরে মানে মারা উচিত, জুতা মারা উচিত। আবার বলে যে ওই লোকের উপরে অবিচার হয়ে যাবে, মানে কোন মুখে বলে? আবার হেসে হেসে রং ঢং করে এমন ভাবে কথা বলে, মনে হয় যেন বাংলাদেশের একমাত্র হচ্ছে বিজ্ঞ লোক। শুধু বাংলাদেশে না, মানে মনে হয় সারা বিশ্বে একজন বিজ্ঞ লোক কথা বলতেছেন। মানে সমস্ত জ্ঞান ওনার কাছে, সমস্ত আইন উনি, ওনার জানা মুখস্থ, মানে উনি আইন প্রণেতা, উনি সবকিছু, উনি মাথা। আর প্রধানমন্ত্রী তো একটা নাম মাত্র, আর এই শিলংয়ের বাচ্চা হচ্ছে সবকিছুর মাথা হয়ে বসে আছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা অনেকটা শহীদ শরীফ ওসমান হাদির মতো হতে পারে। শরীফ ওসমান হাদিকে যেভাবে গোয়েন্দা সংস্থা হত্যা করেছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রেও সেরকম হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ শরীফ ওসমান হাদির যে বিপ্লবী চরিত্র, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিপ্লবী চরিত্র, এটা সবচেয়ে পারফেক্টলি এখন পর্যন্ত ধারণ করতে পেরেছেন অনলি নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা ভেবেছিলাম যে শরীফ ওসমান হাদির উত্তরসূরি হয়তোবা ইনকিলাব মঞ্চের কেউ হবেন, ইনকিলাব মঞ্চের কেউ হয়তো তার ফুটপ্রিন্ট অনুসরণ করে, তার বিপ্লবী চরিত্র ধারণ করে পুরো জাতিকে মাতিয়ে রাখবেন এবং ভারতকে দৌড়ের উপর রাখবেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক এবং আইকনিক ফিগার হয়ে উঠবেন। সেখানে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবির বা অনেকের ক্ষেত্রে আমরা ধারণা করেছিলাম যে তারা হবেন, বাট না, হাসনাত আব্দুল্লাহকেও অনেকে ধারণা করেছিল যে হাসনাত আব্দুল্লাহ হতে পারবেন শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি। কিন্তু না, সবকিছু ছাপিয়ে ওসমান হাদির কপি হয়ে উঠছেন। একদম ওসমান হাদি সম্ভব না, কপি 2, কপি 3, 3rd গ্রেড 4th গ্রেড কপি আছে না, কপি ঘড়ি পরেন অনেকে, যে কপি ঘড়ি, সাপোজ 56 লাখ টাকা দামের একটা ঘড়ি, সেই ঘড়ি আপনি কপি 20,000 25,000 টাকা পাবেন, আবার 200 টাকা পাবেন। একদম কপি তো সম্ভব না, এজন্য 3rd গ্রেড 4th গ্রেড নানান কপি বলা হয়। তো ওসমান হাদির কিছুটা হলো, যে কোনো গ্রেডের হোক, কপি হয়ে উঠছে নাসিরউদ্দিন পাটোয়ারি। মূলত এর অন্যতম কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি ওসমান হাদির যে এলাকা, নির্বাচনী এলাকা, ঢাকা 28 আসনে নির্বাচন করার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির সাকসেসর হতে পেরেছেন, বাধ্য হয়ে তাকে ধারণ করেছেন বা তার কথা বলতে হয়েছে। এবং ওসমান হাদি যেরকম বেপরোয়া ছিল অন্যায়ের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যেরকম বেপরোয়া ছিলেন, এই বৈশিষ্ট্য ওসমান হাদির, এই বৈশিষ্ট্য নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে আছে, যার ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি ওসমান হাদি হয়ে উঠছেন। এবং সাধারণত এই ধরনের আপোষহীন ক্যারেক্টার বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা দেখি, সত্যিকার অর্থেই এমন কোনো ক্যারেক্টার যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম পিওরলি সোচ্চার, যাকে কেউ কোনো রাজনৈতিক স্বার্থ দিয়ে কিনতে পারবে না, কোনো রাজনৈতিক স্বার্থ দিয়ে থামাতে পারবে না, তিনি বাংলাদেশে বেশি দিন বাঁচেন না। যেমন জামাতের ক্ষেত্রে ভারতের অনেক ক্যালকুলেশন আছে, যে জামাতের যেহেতু হিস্ট্রিক্যাল দুর্বলতা আছে, যে জামাত ক্ষমতায় আসতে বা ক্ষমতার কাছাকাছি গেলে জামাতের সাথে আপোষ করে নানানভাবে জামাতকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা যাবে, ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা যাবে, জামাত হয়তো বা গিভ অ্যান্ড টেক একটা কম্প্রোমাইজে যাবে ভারতের সাথে, এই বিশ্বাস অনেকের আছে। কিন্তু কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, ক্ষমতা যাওয়ার ধান্দা নেই, তাদের জীবন যৌবন হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা, তাতে তারা বাঁচুক আর মরুক, যে কোনো সময় শহীদ হতে প্রস্তুত। এই যে মানসিকতা, আমার ক্ষমতা আসার দরকার নেই, বিহর দরকার নেই, কোনো স্বার্থ দরকার নেই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো, প্রয়োজনে শহীদ হবো, দ্যাটস এনাফ। এরকম ক্যারেক্টার যারা, তারা বাঁচে না, তাদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়। এরকম একজন ক্যারেক্টার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভারত বাংলাদেশে কোনো সেনাবাহিনী রাখতে চায়নি, ভারত তাদের মতাদর্শ বাংলাদেশের সংবিধানে চাপিয়ে দিয়েছিল, তারা রক্ষী বাহিনী গঠন করে দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান এসে ভারতের গণ্ডির মধ্যে বের হয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীন এবং সার্বভৌম করতে চেয়েছিলেন এবং নানান উদ্যোগ নিয়েছে। ভারতের রয়ের কাউন্টারে ডিজিএফআই প্রতিষ্ঠা করেছিলেন, যেহেতু যদিও সেই ডিজিএফআই পরবর্তীতে জনগণের বিরুদ্ধে তাদের মিসইউজ আমরা দেখেছি, বাট ডিজিএফআই ওয়াজ কাউন্টার টু র। এবং র বাংলাদেশকে ভারতের অধীন করতে সব ধরনের তৎপরতা চালায়, অতএব রয়ের বিরুদ্ধে একটা কার্যকর গোয়েন্দা সংস্থা দরকার ছিল। আরো অনেক বিষয়, যেতে এই যে ডিজিএফআই গঠনের কারণে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল ভারত জিয়াউর রহমানের উপর, ধীরে ধীরে এক পর্যায়ে জিয়াউর রহমানকে হত্যা করে সরিয়ে দেওয়া হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি সিং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দেখেন, এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি ছোটখাটো করে সোচ্চার হয়, এটা ব্যাপার না, কিন্তু এমন কেউ যার তাসির আছে, যে ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে, পুরো জাতিকে দাঁড়িয়ে দিতে পারবে, উজ্জীবিত করতে পারবে, এরকম কেউ যদি হয়, তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে ডিজিএফআই বা নানান গোয়েন্দা সংস্থা হত্যা করে। এবার র এগুলো করায়। র কিন্তু আমেরিকার মাটিতে যেও তাদের শত্রুকে হত্যা করে, কানাডার মাটিতে গিয়ে তাদের শত্রুকে হত্যা করে, ইউরোপের মতো হাই সিকিউর কান্ট্রিতে যে র হত্যাকাণ্ড চালিয়ে আবার চলে আসে, সেখানে বাংলাদেশে তারা হত্যাকাণ্ড চালাবে, এটা তো কোনো ব্যাপারই না।
র যাদেরকে এরকম মেটিকুলাস ডিজাইন হত্যা করে তারা নিজ হাতে করে না, এটা ডিজিএফআই এর মাধ্যমে বা নানান মাধ্যমে করায়। তো সেক্ষেত্রে এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, শরীফ ওসমান হাদির হত্যার কোনো কুল কিনারা কোনোদিন কেউ পাবে না। কেন পাবে না? এটা হত্যার সাথে জড়িত ছিল ডিজিএফআই। ভেরি সিম্পল। কারণ দেখেন, যার ফলে আপনারা দেখছেন যে বারবার চার্জশিটের তারিখ পাল্টায়। কেন? প্রকাশ্যে হত্যা করা হলো ক্যামেরার সামনে, শুটাররা ধরা পড়েছে নাকি ভারতে, দৃশ্যপট ওখানেই শেষ। আর পরে কোনো নাম গন্ধ বা কোনো কুল কিনারা পাচ্ছেন কেউ? যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে নাকি ভারতে ধরা হয়েছে, আমরা ছবিও দেখলাম। কিন্তু কই তারা? বাংলাদেশ কি তাদের কোনো অ্যাক্সেস পাচ্ছে? কনসুলেট অ্যাক্সেস পেয়েছে? এবং এই মামলার কোন চার্জশিটের কোনো খবর আছে? যেরকম সাগররুনিকে হত্যা করেছে ডিজিএফআই, অতএব এখন কুল কিনারা পাওয়া যাবে। আর ডিজিএফআই হচ্ছে প্রাইম মিনিস্টার আন্ডারে, এটা মনে রাখতে হবে। আর তো শরীফ ওসমান হাদিকে যা হত্যা করেছে ডিজিএফআই, তারা আসলে ইউনুসের আন্ডারে। কারণ ইউনুস জানতেন না, ইউনুসের চোখে ধুলা দেওয়া হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। মানে এই মহাশক্তি হত্যা করেছে, যার ফলে কোনো কুল কিনারা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং পাওয়া যাবেও না। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার যেরকম ইমাম মাহদী আসার আগে বা দাজ্জাল আসার আগে হবে না, এরকম শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও কেউ করতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ যে শক্তি করেছে ওই শক্তির বিচার করতে হলে একটা কমপ্লিট বিপ্লব লাগবে, পুরো এস্টাবলিশমেন্ট ভেঙে চুরে চুরবান করে দিতে হবে। 24-এর ব্যর্থ বিপ্লবের মতো আংশিক বিপ্লবের মতো হবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।